জুলাই বিপ্লবের চতুর্থ দিন ঢাবিতে জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। প্রধান বিচারপতির মন্তব্য আর সরকারের টালবাহানায় ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। দেশ করতে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ে এনসিপির কর্মসূচি। নামাজ শেষে জেলার বিভিন্ন এলাকায় নেতারা করবেন জনসংযোগ পথসভা। ছিনতাইকারীদের স্বর্গরাজ্য মোহাম্মদপুর ও আদাবর এলাকা, জেল থেকে ছাড়া পেয়ে বেপরোয়া সন্ত্রাসীরা, মামলা করতেও ভুক্তভোগীদের ভয়। যখন যেই ছিনতাইকারী গ্রুপ এই ঘটনাটি ঘটায় তাদেরকে আইনের আওতায় আনার পরে আরেকটি নতুন গ্রুপের তৈরি হয়। তাদের ধরার জন্য আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। কুমিল্লায় আলোচিত ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি মামলার মূল আসামি শাহপরান গ্রেফতার। মুরাদনগরে পিটিয়ে ৩ জনকে হত্যায় হয়নি মামলা। পাবনার বনগ্রামে বাস ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০। সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় প্রাণ গেছে ভ্যান চালকের। টানা ২৯ ঘণ্টা বিতর্কের পর মার্কিন কংগ্রেসে বিগ বিউটিফুল বিল পাস। বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত হবে নিম্ন ও মধ্যবিত্তরা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রতিদিনই যেন এগিয়ে যাওয়ার গল্প। টানা ৩ দিনের কর্মসূচি সফল করে শিক্ষার্থীরা তাকিয়েছিল হাইকোর্টের শুনানির দিকে। কিন্তু কোটা বিরোধী আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বাতিল হয় ওই দিনের শুনানিও। সরকারের টালবাহানাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় ৫.৫ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। প্রতিবাদ মুখর সমাবেশ থেকে আসে নতুন কর্মসূচি। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ৪ জুলাই ২০২৪ দিনটি ছিল বৃহস্পতিবার। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন দিন দিন পরিণত হতে থাকে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। পরে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় তারা। প্রতিবাদী স্লোগানের প্রতিধ্বনির সাথে সরব হয় ঝুম বৃষ্টিও। প্রকৃতির বাধা উপেক্ষা করেই চলে আন্দোলন। বৈষম্যের বিরুদ্ধে রয়েছে, এই রায়কে আমরা স্টুডেন্টরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। প্রায় ৫.৫ ঘণ্টা শাহবাগে অবস্থান করে শিক্ষার্থীরা। বৈষম্যমূলক কোটা পদ্ধতি নিরসনে আদালতের অবস্থানে হতাশাও প্রকাশ করে আন্দোলনকারীরা। মহামান্য আদালত যাতে আমাদের কথাগুলো বিবেচনা করে। উচ্চ আদালতে কোটা বাতিলের রায়ে আপিল বিভাগের শুনানি হবার কথা থাকলেও তা হয়নি রাষ্ট্রপক্ষের আইনজীবী না থাকায়। তারপরও তখনকার প্রধান বিচারপতি বলেন, এত কিসের আন্দোলন? কোটা বিরোধী আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না। ৪ জুলাই সে আপিলের শুনানিতে আমরা ভাবছিলাম যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সরকার কোটা পুনর্বহালের যে রায় নিম্ন আদালত দিয়েছে সেটা থেকে সরে আসবে এবং কোটা প্রথা বাতিলই থাকবে। কিন্তু দেখা যাচ্ছে সেদিন সরকার কোনো ধরনের না করেই একটা সময় চাই দীর্ঘ শুনানিতে এবং নিম্ন আদালতের রায়কে স্থগিত করে না। তবে প্রতিবন্ধকতাও ছিল। শিক্ষার্থীদের মিছিলে অংশ নিতে বাধা দিতে থাকে ছাত্রলীগ। এছাড়া মিছিল সমাবেশে বাধা দেয় পুলিশও। ৪ জুলাই আমি জানি না আপনার মনে আছে কিনা, সেদিন আমাকে ছাত্রলীগের হাইকমান্ডের নির্দেশে হল ছাত্রলীগের ক্যান্ডিডেটরা হল থেকে বের করে দেওয়ার একটা অনেক বড় স্টেপ নেয়। আমি যখন হল থেকে বের হয়ে যাব ওই মুহূর্তে আমার হল ছাত্রলীগের ৮ জন ক্যান্ডিডেট বাদ দিয়ে
বাকি প্রায় 1000 শিক্ষার্থী আমার হলের সামনে দাঁড়িয়ে যায়। ছাত্রলীগের সেন্ট্রাল কমান্ড বাধ্য হয় তাদের দলের যারা নেতাকর্মী আছে বা ক্যান্ডিডেট আছে তাদেরকে বলতে যে এই ইস্যুটার মোড় যেন অন্যদিকে ঘুরিয়ে দেয়, তারা যেন আমার কাছে ক্ষমা চায় আমাকে যেন হলে ফিরিয়ে নেয়। সন্ধ্যায় 4 দফা নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা, যার মধ্যে রয়েছে অনলাইন অফলাইন মিটিং, দেশের সকল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং ক্লাস পরীক্ষা বর্জন। হলের গেট বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে যুক্ত হতে না পারে, কিন্তু প্রায় দিনই আমরা খেয়াল করতাম যে শিক্ষার্থীদের একটা অংশ তারা সাহস দেখিয়ে তারা এই বন্ধ গেট অতিক্রম করে তারা কিন্তু মিছিলে যোগদান করতেন। হাজার হাজার শিক্ষার্থী। আন্দোলনকে চাঙ্গা রাখতে ও শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখতে নতুন নতুন কর্মসূচি দেওয়ার ভিন্ন কৌশল ছিল সমন্বয়কদের মাথায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে আর কোনো ধরনের পুশিন মেনে নেওয়া হবে না, কারণ গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ এখন ছাত্র জনতার। ঠাকুরগাঁওয়ে দেশ করতে জুলাই পদযাত্রার ৪র্থ দিনের কর্মসূচিতে এ মন্তব্য করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত পথসভা করে দলটি। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়েও দেশে পুরনো বন্দোবস্ত রয়ে গেছে। বৈষম্যহীন দেশ করতে প্রয়োজন নতুন সিস্টেম, যা বাস্তবায়নে কাজ করবে এনসিপি। পরে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। দুপুরের পর আর্ট গ্যালারি এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, অপরাজেয় ৭১ প্রাঙ্গণ এবং পীরগঞ্জে পথসভা করবে দলটি। তারপর দিনাজপুরে পথসভা করে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবে এনসিপির গাড়িবহর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি। ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুষিয়ে তোলার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। দর্শক, পদযাত্রা সম্পর্কে জানবো। ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, এনসিপির আজ কি কি কর্মসূচি রয়েছে, কর্মসূচিগুলো একটু জানাবেন আমাদের বিস্তারিত। আজকে এনসিপির যে পদযাত্রা এবং যে পথসভা, সেই উদ্দেশ্যে এনসিপির যে কেন্দ্রীয় নেতারা তারা এসেছেন ঠাকুরগাঁয়ে, এবং ঠাকুরগাঁয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তারা এসেছিলেন এবং সেখানে সংক্ষিপ্ত পথসভা তারা করেছেন। সেখানে সময় স্বল্পতার কারণে কেন্দ্রীয় যে নেতারা সবাই বক্তব্য দিতে পারেননি। এনসিপির যে মুখ্য সমন্বয়ক তিনি বক্তব্য রেখেছিলেন, সামান্য বক্তব্য রেখেছিলেন, এবং আজকে শুক্রবার জুম্মার নামাজ, এই কারণে আসলে এই প্রোগ্রামটিকে সংযুক্ত করা হয়েছে। এবং সেখান থেকে পদযাত্রা করে এনসিপির যে নেতারা আছেন তারা ঠাকুরগাঁয়ে জুম্মার নামাজ আদায় করেছেন, এবং জুম্মার নামাজ আদায় শেষে কিছুক্ষণ আগেই এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, নাহিদ ইসলাম সহ অন্যান্য যে নেতারা রয়েছেন, তারা ঠাকুরগাঁয়ে নামাজ শেষে তারা সময় স্বল্পতার কারণে তারা পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আসলে এখানে পথসভা হওয়ার কথা ছিল, সেটি হলো না কেন। আসলে তারা বললেন যে সময় স্বল্পতার কারণে সেটা করা সম্ভব হয় না। আমরা ঠাকুরগাঁয়ের যে একজন সংগঠক রয়েছেন এনসিপির, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে এই যে আপনাদের যে প্রোগ্রামটা, সেটি আসলে কেন সংযুক্ত করা হলো? আসলে প্রথমত হচ্ছে সময়ের একটা সংকট ছিল, সময় কম ছিল, প্লাস হচ্ছে আর তাদের যে একটা জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার কারণে হচ্ছে মানুষের উচ্ছ্বাস তাদেরকে মানে এমন ভাবে ঘিরে ধরছে, মানুষের উপরে ভেবে চলে আসতেছে। এই জন্য আর কি মানে তারা কথা বলতে পারেনি, তারা আর কি হচ্ছে এই জন্য আর কি পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আপনারা শুনলেন যে সময় স্বল্পতা এবং এনসিপির যে নেতাকর্মীদের যে ভিড়, আসলে ঠাকুরগাঁওর বিভিন্ন এলাকা থেকে এখানে নেতাকর্মীরা এসেছেন। শুধু নেতাকর্মীরা না, সাধারণ মানুষ এখানে এই পদযাত্রায় অংশগ্রহণ করতে এসেছিলেন। আসলে উপচে পড়া ভিড়ের কারণে প্রোগ্রামটি ছোট করা হয়েছে, এবং সেটি এনসিপির যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা জুম্মার নামাজ শেষ করে পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো এটি ছিল সর্বশেষ। জি, ধন্যবাদ পার্থ সেই খবর আমাদের জানানোর জন্য। শুধু 2014, 18 বা 24 নয়, 2008 সালের নির্বাচনও ছিল বিতর্কিত। এ মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন।
সকালে জাতীয় প্রেস ক্লাবের এক প্রতিবাদ সভায় এ অভিযোগ করেন তিনি। তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজনে সারা দেশে লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসরদের গ্রেফতার এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে এই প্রতিবাদ সভায় রিপন বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্যই 111 সৃষ্টি করা হয়েছিল, যা ছিল বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার নীল নকশা। রিপন আরও বলেন, আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে রাজনীতি করেছে। তাদের রাজনীতি এখন মুসলিম লীগের মতো বিলুপ্তির পথে। বিগত সরকারের আমলে যারা বিনা ভোটের নির্বাচন আয়োজনে সহায়তা করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি তুলেছেন এই বিএনপি নেতা। ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয় সেই উদ্দেশ্যে 111 সৃষ্টি হয়েছিল এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য 2008-9 যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার অবৈধ শাসন পাকাপোক্ত হয়েছে দীর্ঘ বছরের পর বছর। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে চলছে ছিনতাইয়ের মহোৎসব। ৩-৪ জন গ্রুপ ধরে চাপাতি হাতে ছিনতাই এসব এলাকার নিত্যদিনের ঘটনা। রাতে তো বটে, দিনে দুপুরেও রেহাই মিলছে না। এমন কিছু ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। তবে ছিনতাই চক্রের ভয়ে মামলা করতেও ভয় পাচ্ছেন ভুক্তভোগীরা। আশিক মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আর ছবি তুলেছেন নির্মল চন্দ্র। ভিডিওটি রাজধানীর আদাবর এলাকার। প্রথম দেখায় মনে হবে পরন্ত বিকেলে খেলনা হাতে দুই কিশোর হেলে দুলে হাঁটছেন, কিন্তু প্রকৃতপক্ষে চকচকে চাপাতি হাতে এই দুই কিশোর পেশাদার ছিনতাইকারী। দিনে দুপুরে চাপাতি ঠেকিয়ে মানুষের মূল্যবান জিনিসপত্র লুটে নেওয়া তাদের নিত্যদিনের কাজ, যা দেখার বা প্রতিবাদ করার যেন কেউ নেই। সিসি ক্যামেরার এই ফুটেজটি নবোদয় হাউজিং খালপাড়ের। গত 25 জুন রাতে চাপাতি হাতে আসে 3 কিশোর। রিকশা থামিয়ে কয়েকটি মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যায় তারা। তবে ছিনতাই চক্রের হামলার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চায় না ভুক্তভোগী, এমনকি মামলাও করেননি থানায়। এলাকাবাসী জানায়, এক পাশে নবোদয় হাউজিং, অন্য পাশে শেখের টেক বস্তি। মাঝখানের সড়কটি ছিনতাইয়ের হটস্পট। রাতে তো বটেই, দিনে দুপুরেও এখানে ছিনতাই হয় নিয়মিত। মানে মানুষ যে যাইবে এমন কোনো পরিবেশ নাই। আপনি একটা দামি একটা ফোন নিয়ে যাইতে পারবেন না, আপনি লগে কয়টা টাকা নিতে পারবেন না। এই ব্রিজটা পারাবে, আর নাইলে এই গল্লির দেহারা বাইরে যাবে। বাইরে এরা অ্যাটাক করে, লগে থাকে 4 জন 5 জন। হাতে সামুরাই থাকে, চাপারি থাকে, যারা দিতে চায় না তাকে কোপাই দেয়। টাকা পয়সা না দিলে কূপ মারে, মনে করেন বাড়ি মারে। এরা কত টাকা আর মোবাইল এরা নিবই, দরকার মাইরিল নিব। অটো ওই দিক থেকে নিয়ে আসে শিবাগলি ঢুকাইছে, ঢুকে 3 জন আসলো, চাপাটি ধরে ওই মারে অটোটা কারে নিয়ে গেছে। মানুষের তো জীবনের নিরাপত্তাই নাই। সন্ধ্যা নামলেই এই শেখের টেক বস্তির কোথাও লোট পেতে থাকা ছিনতাইকারীরা এই ব্রিজ ধরে প্রধান সড়কে আসে এবং এখানে দাঁড়িয়ে থাকা মানুষ, এমনকি চলন্ত গাড়ি থামিয়েও তারা ছিনতাই করে, লুটে নেয় মোবাইল, মানিব্যাগ, মূল্যবান জিনিসপত্র সহ সব কিছু। আর সেগুলো দিতে না চাইলে চাপাতির কোপে গুরুতর আহত, এমনকি মৃত্যু হচ্ছে মানুষের। স্থানীয়রা বলছেন, এসব ছিনতাইকারীরা সবাই মাদকাসক্ত, উঠতি বয়সী কিশোর। মাদকের টাকা জোগাড় করতেই এত বেপরোয়া, তুচ্ছ কারণে মানুষ খুন করতেও দ্বিধা করে না। একটা বাবার দাম 300 টাকা, তার তো আর 300 টাকা তো 10 মিনিটের কামাই করা সম্ভব না। তার নেশা উঠে গেছে, তারা খাইতেই হবে ওটা। পরে কি করে, রাস্তায় নেমে পড়ে, চাকু টাকু নিয়ে সব নেমে পড়ে রাস্তায়, যার কাছে যা পায়। মনে করে যে মাদক খাচ্ছে, সুযোগ পাইলো একটা লোক ধরে টাকা পয়সা সব কায়রা নিল, আবার নিয়ে চলে গেলাম মাদকের কাছে। আবার ওদের এটাই ব্যবসা। মোহাম্মদপুর ও আদাবরের ছিনতাই চক্রের মূল হোতা কবজি কাটা আনোয়ার। কয়েক মাস আগে তাকে নিয়ে যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর সাঙ্গপাঙ্গ সহ গ্রেপ্তার হয়। তবে কয়েকদিন আগে আনোয়ারের অন্যতম সহযোগী বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল জেল থেকে ছাড়া পেয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের সাথে নতুন যুক্ত হয়েছে দাঁত ভাঙা বিল্লাল। দৈনিক 4-5টা করে চেক নিয়ে যাচ্ছে, না দিলে কোপ দিচ্ছে। এই অবস্থা এখন মনে করেন কি এলাকায় থাকার মতন না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এটা হলো দাঁত ভাঙা বিল্লাল, ওর বাইনি আছে, ওদেরকে নিয়ে প্রয়োগ করতেছে। পুলিশ বলছে, ছিনতাই চক্রের হোতা একজন গ্রেপ্তার হলে অন্যজন মাথা চারা দিয়ে উঠছে। যখন যেই ছিনতাইকারী গ্রুপ এই ঘটনাটি ঘটায় তাদেরকে আইনের আওতায় আনার পরে আরেকটি নতুন গ্রুপের তৈরি হয়।
গোয়েন্দা নজরদারি রেখেছি যে কারা এগুলো ঘটাচ্ছে তাদের ধরার জন্য আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। ছিনতাই চক্রের এমন দৌরাত্ম্য থেকে মুক্তি চায় মোহাম্মদপুর আদাবরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি মামলার মূল আসামি শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। এর আগে শাহপরানকে নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, বড় ভাই ও ধর্ষণ মামলার মূল অভিযুক্ত ফজর আলীকে শায়েস্তা করতেই ভিডিও ছড়িয়েছিল শাহপরান। এদিকে মুরাদনগরে একই পরিবারের 3 সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। লোকটি লাগাইছে ফজর আলীর ভাই, ছোট ভাই। সবশেষ কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল? এটা সালিশ মানে আর মামা টামারা সব আইছিল। ফজর আলী আবার রাগ দিছিল, কি থাই তার ফা দিছিল, চর্চা পড় দিছিল, হে জিদ দে লোকটি লাগাইছে। এভাবেই যমুনা টেলিভিশনের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী নারী। জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে নিয়ে বড় ভাইকে শায়েস্তা করতে কিভাবে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ছোট ভাই শাহপরান। মূলত যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে ঘটনার নেপথ্যের মূল হোতা শাহপরানের নাম। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গ্রেফতার করা হয় ভুক্তভোগী নারীর দায়ের করা পর্নোগ্রাফি মামলার আসামি শাহপরানকে। র্যাব কর্মকর্তারা জানান, প্রতিশোধের নেশা থেকেই নারীকে হেনস্থায় নেতৃত্ব দিয়েছে শাহপরান। পরিবার থেকেও শাহপরান ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল। সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু শায়েস্তা করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। অ্যাট দ্য সেম টাইম দুজনই এই মহিলাকে উত্ত্যক্ত করতো, যেটা বলছি যে দুইজনেরই এখানে 2 ভাই উত্ত্যক্ত করছিল। তো এখানে বড় ভাই ছোট ভাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশও হয়েছিল। সেখানে ফজর আলী কর্তৃক শাহপরানের হেনস্থারও শিকার হয়েছে। সেটা থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই, ফজর আলীকে শায়েস্তা করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল। যদিও ধর্ষণ কাণ্ডের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বাইরে বেশি কিছু জানাতে পারেননি কর্মকর্তারা। এর আগে মূল অভিযুক্ত ফজর আলী সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। মুরাদনগরের এই ঘটনার রেশে না কাটতেই একই থানায় মোবাইল চুরির অভিযোগে মা ও 2 সন্তানকে পিটিয়ে হত্যা করা হয়। আরেক মেয়ের অবস্থা সংকটাপন্ন। এই ঘটনাও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তারা। দেখে মনে হচ্ছে যে খুবই ক্ষিপ্তই ছিল। ক্ষিপ্ত না থাকলে পুরো এলাকাবাসী গিয়ে এভাবে করে নির্মমভাবে 3 জনকে মারতে পারে না। এবং তারাও যে যতটুকু জানতে পেরেছি তারা মাদক ব্যবসার সাথে রিলেটেড ছিল, সংশ্লিষ্ট ছিল। তো সে প্রেক্ষিতে ঘটনাটা ঘটেছে, এটা আমরা পরবর্তী দিনে আমরা কাজ করছি। একই পরিবারের 3 সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সাত সকালেই সড়কে ঝরল 4 জনের প্রাণ। পাবনার সাথিয়াতেই বাস ট্রাকের সংঘর্ষে মারা গেছে 3 জন, আহত 10 জন। ভোরে ঢাকা পাবনা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি বাস মহাসড়কের পূর্ব বনগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 3 জন। নিহতদের মধ্যে 2 জন হলেন সুজানগর উপজেলার আবেদ আলী ও আতাইকুলা কারিগর পাড়ার মনসুর আলী। অপরজনের পরিচয় শনাক্ত করা যায়নি এখনো। এদিকে সাতক্ষীরার ধুলিহরে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় সুলতান আলী নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন, আহত এক যাত্রী। যারা আহত হয়েছে তাদেরকে আমরা উদ্ধার করছি। আহত থাকা অবস্থায় 2 জন ব্যক্তি আর কি স্পটে মারা গেছে। পাহাড়ে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করেছে নবনির্মিত সীমান্ত সড়ক। এটি যেন এক নতুন দর্শনীয় স্থান। পাহাড়চূড়ায় মেঘ আর সবুজের সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে আসছেন পর্যটকরা। অপার সম্ভাবনা কাজে লাগাতে সুযোগ সুবিধা বৃদ্ধির তাগিদ তাদের। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জুবায়েদ ইবনে শাহাদাতের ধারাবাহিক প্রতিবেদনের 3য়টি আজ। হাজার ফুট উঁচুতে আঁকাবাঁকা সড়ক, একটু অসতর্ক হলেই বিপদ। এই পথ পাড়ি দিতে পারলেই সাক্ষী হওয়া যাবে অনন্য এক অভিজ্ঞতার। বলছিলাম বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সাথে যুক্ত সীমান্ত সড়কের কথা। জিগজ্যাগ পয়েন্ট পার হয়ে ভিউ পয়েন্টে দাঁড়ালেই দেখা মেলে মেঘ ও পাহাড়ের অপরূপ মিতালি।
পাহাড়ি জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বেশ সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ। মনোমুগ্ধকর সব পর্যটন কেন্দ্রের পাশাপাশি এসবও বড় আকর্ষণ, যা উপভোগের নতুন উপলক্ষ এনে দিয়েছে নবনির্মিত দৃষ্টিনন্দন সীমান্ত সড়ক। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। এখানে চাইলে আসতে পারতো না, এখন মানে খুব সহজে বাইক নিয়ে বলেন, আপনি ছাদের গাড়ি নিয়ে বলেন, প্রাইভেট কার নিয়ে বলেন, খুব সহজে আসা যাওয়া যায়। ডিম পাহাড় পর্যন্ত আসি, এসে কিন্তু চলে গেছি, কিন্তু এ পর্যন্ত আসি নাই, এবার কি প্রথম আসছি। অনেক সুন্দর জায়গা আর কি। সরকার যদি এটা নিয়ে আরও মানে কাজ করে তাহলে দেখা যায় যে আমাদের বাংলাদেশটাও অনেকটা মানে বহির্বিশ্বে অনেক আলোড়ন সৃষ্টিকারী হবে। তবে চিকিৎসা, বিদ্যুৎ, পরিবহন ও পানি সংকট বড় এক সমস্যা। পর্যটক বান্ধব করতে সুযোগ সুবিধা বৃদ্ধির তাগিদ পর্যটক ও স্থানীয়দের। এখন তো বিদ্যুৎ নাই, যেহেতু ওদেরও মানে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ওরা পাচ্ছে না। সকাল থেকে হাতে গেলে 2-3 ঘন্টা, হলে হাতে হাতে দিন হয়ে যায়, রাত হয়ে যায়। আমার একটু সরকারের কাছে রিকোয়েস্ট, এখানে আমাদের চিকিৎসার কেন্দ্র একটা হতাম আরো ভালো হতো। সবচেয়ে হলো একটা মানে অসুবিধা হলে মানে পানি হাউস নাই, হাসপাতালে যেতে হলে থাকা পয়সা বেশি লাগায়। 1036 কিলোমিটার দীর্ঘ সড়কের 1/3 হয়েছে মাত্র। বাকিটাও হলে পর্যটন সম্ভাবনা আরও বিকশিত হবে বলছেন সংশ্লিষ্টরা। পার্বত্য চট্টগ্রামে পর্যটন মূলত দেখা যায় যে কাপ্তাই হ্রদ কিংবা নীলগিরি সাজেক কেন্দ্রিক। তো সীমান্ত সড়কের এই যোগাযোগ নেটওয়ার্ক এস্টাবলিশ হওয়ার কারণে বিভিন্ন পর্যটন স্পট আবিষ্কৃত হচ্ছে। পর্যটন আকর্ষণী যে শিল্পগুলি আমরা গড়ে তুলতে পারবো, এদেশের বহু মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে এখানে গিয়ে। এবং আমি আশা করি এই প্রকল্পটা পূর্ণ বাস্তবায়িত যখন হবে তখন অবশ্যই এই অঞ্চলের মানুষের অনেকের ভাগ্যের উন্নয়ন হবে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঝোপঝাড় আর ময়লা আবর্জনায় ভরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চারপাশ। ড্রেনগুলো দেখে মনে হয় কতকাল পরিষ্কার করা হয় না। আর ময়লার ঘর, লাশ ঘর ও রান্নাঘর সবই যেন এক ছাতার নিচে। ভেতরের পরিবেশ আরও বেশি নোংরা। ফলে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সব সময় থাকতে হয় অস্বাস্থ্যকর পরিবেশে। দিনের পর দিন চলে আসে এমন পরিস্থিতির উন্নয়নেও উদাসীন কর্তৃপক্ষ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবন আর ক্যান্সার বিভাগের মধ্যবর্তী স্থান এটি। আগাছায় ভরা গোটা এলাকা, ঢেকে আছে ভবনের প্রায় এক অংশ। সামান্য বৃষ্টিতে জরুরি বিভাগে যাওয়ার প্রধান সড়কটিও তলিয়ে যায় কাদা পানিতে। ড্রেনগুলোও যেন মশা উৎপাদনের নিরাপদ স্থান, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ক্লিনিক্যাল বর্জ্য। হাসপাতালের পেছনের এই টিনের ঘরে রাখা হয় ময়লা আবর্জনা। টিনের চালে ছিদ্র থাকায় বৃষ্টির পানি আর আবর্জনা মিলেমিশে একাকার। এর কাছেই আবার রোগীদের জন্য রান্নাঘর, তার পাশেই লাশঘর ও মর্গ। এই টিনটা ভাঙা থাকার কারণে প্রচণ্ড বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে ময়লার থেকে যে গন্ধটা হয়, এই গন্ধটা আরো অন্যদিকে ছড়ায় যায়। রান্নাঘর, লাশঘর এবং মর্গ একই জায়গায়। অনেক বড় জঙ্গল, এটা পরিষ্কার করা উচিত। সাপ থাকলে অবশ্যই সাপ আছে এখানে, অনেক বড় বড় সাপ দেখাও গেছে। হাসপাতালের বাইরের চিত্র যখন এমন, তখন কি অবস্থা ভিতরের? চারদিকে স্যাঁতসেঁতে পরিবেশ, যে যার মতো যেখানে সেখানে ফেলছে আবর্জনা। স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাই নেই। দিনও মশা লাগে, রাতেও মশা লাগে, গন্ধ লাগে। পায়খানা প্রসাবের পানি সব আমাকে গায়। এত পরিমাণ নোংরা। এই যে একটা মানুষ আসছে খাবার খাবে, নোংরার মধ্যে বসে সে কিভাবে খাবার খাবে, এগুলো তাদের দেখতে হবে না? এবার যমুনার ক্যামেরা হাসপাতালের ওয়ার্ডের দিকে। রোগীদের বিছানা যেন তেলাপোকার রাজ্য। বাথরুমের অবস্থা শোচনীয়। কোনোটির দরজা ভাঙা, আবার কোনোটির দরজাই নেই। অপরিচ্ছন্ন ও দুর্গন্ধে ভরা পরিবেশেই চলে চিকিৎসা সেবা। দরজা সিটকেলি নাই, এর ভিতরে যাবেন দেখেন যে সিলিং এর যে একটা অবস্থা। রোগী তো অসুস্থ, সে রোগীর সাথে আমি রোগী হয়ে যাচ্ছি, তো আমাকে টানবে কিটা? এসব দেখভালের দায়িত্ব যার, কি বলছেন সেই হাসপাতাল পরিচালক? লোকবল সংকট আছে, সুয়েজ লাইন ডিস্টার্ব আছে। পানি যদি না সারে তাহলে তো আপনার সেখানে দুর্গন্ধ জমা হবে, মশা জমা হবে, এটা স্বাভাবিক। তো সুয়েজের ব্যাপারে আমি দায়িত্ব নেওয়ার পরে অন্তত 5 বার আমি পিডব্লিউডিকে বলেছি। তারা আসছে, দেখে যায়, ঘুরে ফিরে যায়, মাপটাপ নিয়ে যায়, ও পর্যন্ত শেষ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতালটি 500 শয্যার হলেও প্রতিদিন 3 গুণের বেশি রোগী স্বাস্থ্যসেবা নেয় এখানে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রাজধানী ঢাকায় ফাঁকা জায়গা পাওয়াই মুশকিল। সেখানে বনানীর একদল তরুণ স্বপ্নবাজ গড়ে তুলেছে সবুজ ঘেরা পার্ক, যার নাম 55K আড্ডা পার্ক। লেকের ময়লা আবর্জনা পরিষ্কার তো আছেই, ছুটির দিনগুলো চলে বৃক্ষরোপণ আর পার্কের সৌন্দর্যবর্ধন, যা রীতিমতো অন্যদের জন্য অনুপ্রেরণা।
বনানী সোসাইটির ২০ নম্বর রোড। লেক পার্টি এতদিন ছিল ময়লার স্তূপ, পচা গন্ধ এবং অপরাধীদের আস্থানা, সব মিলিয়ে এক বিভীষিকা। কিন্তু তরুণদের উদ্যোগে পাল্টে গেছে গল্প। এককালের খানাখন্দে ভরা জায়গাটি এখন সবুজ উদ্যান। এলাকার ঠিকানা ৫৫/ক। তার সাথে মিলিয়ে নামকরণ 55K আড্ডা পার্ক। এই লেক পার্কটা অনেক ধরে, প্রায় ২০ বছর ধরে এভাবে পড়ে আছে। এটার মধ্যে পানি নষ্ট, লেক পার্কগুলির মধ্যে বিশৃঙ্খলা অবস্থায়, ক্রাইম জোন। ১০০ জন ভলান্টিয়ার নিয়মিত আসলে গুলশান বনানী লেক সাইড এবং বাড়িধারা লেক সাইড, মূলত এই গুলশান লেক সাইডটা ধরে আমরা আসলে বায়োডাইভার্সিটি হাব গড়ে তুলতেছি। আমরা মোটামুটি অলরেডি ৩ কিলোমিটার আমরা কমপ্লিট করেছি এবং এগুলো কমপ্লিট করার পরে আমরা ভাবলাম যে শুধু গাছ লাগাচ্ছি, তাই একটু মজা আড্ডা করি, তো এর জন্য এই পার্ক করা। এটা পার্ক এখন সোসাইটি মানুষদের মিলন মেলা। মহৎ এই কাজে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। জানান, তারুণ্যের ভাবনাই পাল্টে দিতে পারে সমাজ ও পরিবেশ। লোকাল এরিয়ারা যদি পয়েন্ট টু পয়েন্ট যদি এরকম করে নিজেদের এরিয়াটাকে যদি রেখে দেয়, তাহলে গভর্নমেন্টের উপরে চাপটা কম পড়ে, আমরা সবাই ভালো থাকি। আর এই উদ্যোগটা যদি শহরের প্রত্যেকটা জায়গা যেখানে লেক আছে বা যেখানে আসলে গাছ রোপণ করা যায়, এই উদ্যোগটা নেওয়া উচিত। Where somewhere it used to be only garbage, moila, and now slowly turns into nice garden. Now we have inaugurated two weeks ago the park, and I hope there will be another one in the Gulshan Lake side. দাবি, অন্যদের জন্য অনুপ্রেরণা তরুণদেরই পরিবেশ সচেতনতা। পরিত্যক্ত জায়গাগুলো ব্যবহার করা হলে পাল্টাতে পারে ধুলোয় মোড়া দূষিত এই নগরী। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। তিলোত্তমা ঢাকা বরাবরই ব্যস্ত, ক্লান্ত, শ্রান্ত, ধুলো, ধোঁয়ায় ধূসর। ছুটতে থাকা সেই নগরীকে এক টুকরো সবুজ উপহার দিল রাজধানীর শেরে বাংলা নগর। সেখানে বসেছে জাতীয় বৃক্ষ ও পরিবেশ মেলা ২০২৫। নাগরিক জীবনে প্রকৃতির পরশের গল্প শোনাচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়, আর ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন শাকিল। কংক্রিটের জঞ্জালে ভরা রাজধানীতে একটু হাঁপ ছেড়ে বাঁচতেই মানুষ খোঁজে প্রকৃতির ছোঁয়া। নগরবাসীকে সেই সুযোগ করে দিতে শেরেবাংলা নগরে এ আয়োজন। জমে উঠেছে জাতীয় বৃক্ষ ও পরিবেশ মেলা ২০২৫। ছোট বড় বাহারি গাছে ভরপুর মেলা প্রাঙ্গণ। ফলজ, বনজ, ঔষধি থেকে শুরু করে শোভাবর্ধক কি নেই সেখানে। প্রতিটি টব যেন তরতাজা সবুজ প্রাণ। আমার অনেক ফুল গাছ পছন্দ, এর ভিতরে আমার অনেক বেলি ফুল গাছ অনেক পছন্দ, তাই জন্য আমার বাসায় অনেক গাছ আছে। তো আমি বাচ্চাকে নিয়ে আসি এখানে দেখাতে যে কত রকম আমাদের গাছপালা রয়েছে এবং গাছপালা আমাদের পরিবেশের জন্য কতটুকু উপকারী, এবং তার পাশাপাশি আমরা যদি ছাদ বাগান করতে চাই, ছাদ বাগানের জন্য আসলে কী কী গাছ আমরা বাছাই করতে পারি, সেগুলো আমরা সব এই মেলা থেকে আমরা পেতে পারি। গাছ তো আমাদের আসলে অক্সিজেন দেয়, জীবনে বেঁচে থাকার একটা প্রধান উপকরণ। তো গাছের প্রতি সবারই মায়া থাকে, তো আমাদেরও সেরকমই আর কি, সেই গাছের প্রতি প্রেম থেকে আসা। গাছ শুধু সৌন্দর্য নয়, বরং বেঁচে থাকার জন্যও অতীব জরুরি। চিরায়ত সত্য কথাটাই আবারও মনে করিয়ে দেয় এই বৃক্ষ মেলা। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তো আসছেন, প্লাস ঢাকার যারা নাগরিক, স্থায়ী নাগরিক, তারা বেশি আসছেন। এটা তাদের রিক্রিয়েশনের জন্য একটা ভালো প্লেস বলা যায়। আমাদের এখানে আছে অর্কিডের বিভিন্ন গ্রুপ আছে, যেমন ড্যান্ড্রোভিয়াম, ক্যাটেলিয়া, রয়ন স্টাইলিশ, মোকারা, সব গ্রুপের গাছই মানে অনেকটা গাছই আছে অর্কিডের। এখানে আপনার ফুলের গাছ, ফলজ গাছ, বনজ গাছ, শোভাবর্ধনকারী গাছ, সব গাছে পাওয়া যায়। শিশুদের হাতে গাছের টব, তরুণদের চোখে পরিবেশ রক্ষার অঙ্গীকার, আর প্রবীণরা খুঁজে নিচ্ছেন স্মৃতি। সব মিলিয়ে যেন মিলন মেলা। সবুজে সাজানো শহর শুধু সৌন্দর্যই বাড়ায় না, নাগরিক জীবন কি করে প্রাণবন্ত। তাই বৃক্ষমেলা শুধু গাছ কেনার জায়গা নয়, বরং প্রকৃতির সাথে বন্ধুত্ব করার একটি সুযোগ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। টানা 29 ঘন্টা বিতর্কের পর অবশেষে আলোর মুখ দেখল বিগ বিউটিফুল বিল। বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে মাত্র 4 ভোটের ব্যবধানে পাশ হয়েছে আলোচিত ব্যয় ও কর সংকোচন বিলটি। আইনে পরিণত হওয়ার জন্য এখন শুধু অপেক্ষা মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের।
শুক্রবার স্থানীয় সময় 5টায় তাতে সই করার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এর আগে বিলটির পাশ হওয়া ঠেকাতে কংগ্রেসে দীর্ঘ 9.25 ঘণ্টা বক্তব্য দেন এক আইন প্রণেতা। বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বারের মতো উত্থাপন করা হয় আলোচিত সমালোচিত বিগ বিউটিফুল বিল। চূড়ান্ত অনুমোদনের জন্য বিলের পক্ষে বিপক্ষে ভোট দেন আইন প্রণেতারা। এর আগে কংগ্রেসে চলে নানা নাটকীয়তা। দীর্ঘ 29 ঘণ্টা ধরে চলে যুক্তি পাল্টা যুক্তি। বিল পাশ ঠেকাতে অভিনব পন্থা অবলম্বন করেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। বুধবার ভোররাত 4:53-তে বক্তৃতা শুরু করেন তিনি। একটানা 8 ঘণ্টা 46 মিনিট পর দুপুর 1:38-এ থামেন শীর্ষস্থানীয় এই নেতা। তবুও আটকানো যায়নি বিলটিকে। প্রতিনিধি পরিষদে 218-214 ভোটের ব্যবধানে পাশ হয় কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত বিলটি। ডেমোক্র্যাটদের 212 সদস্যের সকলেই অবস্থান নেন বিলটির বিরুদ্ধে। সাথে যুক্ত হন আরও 2 রিপাবলিকান নেতা। দল হিসেবে আমরা যা করতে চেয়েছিলাম তার একটি লক্ষ্য ছিল, আমরা সেই সুযোগ নষ্ট করতে চাইনি। যারা আমার পেছনে দাঁড়িয়ে তাদের উপর বিশ্বাস রেখেছিলাম, প্রত্যেকের উপরই। তাদের উদ্দেশ্য সঠিক, তারা ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জাতি সেবা করার চেষ্টা করছে। বিলের বিরুদ্ধে অবস্থান নেওয়া আইন প্রণেতাদের দাবি, ধনীদের জন্য উপহারস্বরূপ বানানো হয়েছে এই বিল, যাতে সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির নিদর্শন বিদ্যমান। অবশ্য ডোনাল্ড ট্রাম্পের দাবি তাদের থেকে পুরোটাই উল্টো। এটি এখন পর্যন্ত পাশ হওয়া সবচেয়ে বড় বিল, যা আমরা উদযাপন করছি। এই বিল আমাদের দেশকে একটি রকেট শিপে পরিণত করবে। সত্যি দুর্দান্ত একটা বিষয়। যুক্তরাষ্ট্র প্রতিটি ক্ষেত্রেই ভালো করছে। কাল মার্কিনীরা গর্ববোধ করবে। শুক্রবার বিলটিতে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই এটি আইনে পরিণত হবে। এ উপলক্ষে হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানেরও ঘোষণা দিয়েছেন তিনি। অনিক রহমান, যমুনা নিউজ। কেন এত বিতর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে? এর মধ্যেই ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়েছে কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত এই বিলটি। বলা হচ্ছে ধনীদের জন্যই করা হয়েছে এই নীতিমালা প্রস্তাব, আর এটি বাস্তবায়িত হলে দরিদ্ররা পড়বে আরও দারিদ্র্যের মুখে। বেশ কিছুদিন ধরেই আলোচনায় ট্রাম্পের কর ও ব্যয় সংকোচন বিল। তবে প্রশ্ন উঠেছে, কেন এত হইচই এ বিল নিয়ে? কাদের লাভবান করবে নীতিমালা প্রস্তাব, আর কারা পড়বে ক্ষতির মুখে? এ প্রস্তাবটিকে অনেকেই দেখছেন ধনীদেরকে আরও ধনী করার মাধ্যম হিসেবে। কর্পোরেশন বা বড় কোম্পানিগুলো স্থায়ীভাবে পাবে কর ছাড়, যা তাদের ব্যবসা আরও বাড়াতে সহায়তা করবে। যুক্তরাষ্ট্রে কারখানা বানানো সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোকেও বাড়তি কর ছাড় দেবে এই বিলটি। দেশটির শীর্ষ 20% আয়কারীদের বাৎসরিক নিট আয় বাড়বে প্রায় $13,000 পর্যন্ত। এতে তাদের পরিবারের গড় আয় বৃদ্ধি পাবে প্রায় 3%। এছাড়াও ক্ষুদ্র ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক ও বিনিয়োগকারীদের জন্য ট্যাক্সে দেওয়া হবে বিশেষ ছাড়। যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে কর বেশি, কমানো হবে সেসব স্থানের বাসিন্দাদের উপর অর্পিত ট্যাক্স। অন্যদিকে বিলটির কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন দরিদ্র মার্কিনীরা। বিশাল কাটছাঁটের শিকার হবে মেডিকেইড ও ফুড স্ট্যাম্প প্রোগ্রামগুলো, যা সাধারণত নিম্ন আয়ের মানুষদেরই সেবা দিয়ে থাকে। বাধ্যতামূলক কাজ, পড়াশোনা বা প্রশিক্ষণে যুক্ত না থাকলে এসব সুবিধা হারাবেন তারা। স্বাস্থ্য খাতে বাজেট কমানোয় আর্থিক সংকটে পড়বে হাসপাতালগুলো। নবায়নযোগ্য জ্বালানির উপর থেকে তুলে নেওয়া হবে ট্যাক্স ছাড়। বাতিল করা হবে ইলেকট্রিক গাড়ির কর ছাড়ও, ফলে বাড়বে এসব গাড়ির দাম। সাধারণ মানুষের জন্য লোন নেওয়াও হয়ে পড়বে কঠিন। সব মিলিয়ে ফেডারেল সরকারের উপর বাড়বে সুদের চাপ। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের বাৎসরিক সুদ ব্যয় ছাড়িয়ে যাবে $1 ট্রিলিয়ন। রেজবানা সাইমা, যমুনা নিউজ। বিতর্কিত চুক্তি ঘিরে এবার উত্তপ্ত বলিভিয়ার পার্লামেন্ট। চুক্তি বাতিলের দাবি কেন্দ্র করে নজিরবিহীন সংঘর্ষে জড়ালেন আইন প্রণেতারা। বৃহস্পতিবার পার্লামেন্টের অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে হওয়া লিথিয়াম সংক্রান্ত এক চুক্তি ঘিরে শুরু হয় উত্তেজনা। শুরুতে মৌখিক বিবাদে জড়ান আইন প্রণেতারা। এক পর্যায়ে সেটি রূপ নেয় হাতাহাতিতে। শুরু হয় তুমুল হট্টগোল। উপায় না পেয়ে আশপাশের জিনিস ছুটতে শুরু করেন পার্লামেন্টের সদস্যরা। লিথিয়াম উত্তোলন এবং প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে রাশিয়ান ও চাইনিজ প্রতিষ্ঠানগুলোর সাথে একটি চুক্তি করে বলিভিয়া সরকার, যেটিকে অবৈধ এবং অসাংবিধানিক আখ্যা দেন বিরোধীরা। দাবি, স্থানীয় সম্প্রদায়ের কোনো কাজে তো আসবেই না, উল্টো পরিবেশের ক্ষতি করবে এই চুক্তি।
আর দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।